আসে প্রেম কাঁদে বারবার, বেদনাকে সাথী করে তার হাহাকার। যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দুনয়ন, চিতার আগুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন। যে প্রেমেতে লেখা হয় দুটি নাম, আজ তার পরিণাম রক্ত ঝরিয়ে তবু পায় না কেন যে সে প্রেমের দাম। যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দুনয়ন, চিতার আগুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন। একবার আসে প্রেম কাঁদে বারবার, বেদনাকে সাথী করে তার হাহাকার। একবার আসে প্রেম কাঁদে বারবার, বেদনাকে সাথী করে তার হাহাকার। প্রেম এক অভিশাপ, নেই যার কোনো মাপ। প্রেম এক অভিশাপ, নেই যার কোনো মাপ। সয়ে যেতে হয় তাই এত বিচার। যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দুনয়ন, চিতার আগুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন। অসময়ে ধেয়ে আসা কুয়াশার ঝড়, নিজেকে নিজের ঘরে করে যা যাবর। অসময়ে ধেয়ে আসা কুয়াশার ঝড়, নিজেকে নিজের ঘরে করে যা যাবর। প্রেম এক আলেয়া, অকারণ সে চাওয়া। প্রেম এক আলেয়া, অকারণ সে চাওয়া। সাজানো বাগান আজ ধুধু বালু চর। যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দুনয়ন, চিতার আগুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন।
প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, হারাই যখন আপন জনানে, অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে, ভাঙের কুল নদীর কিনারে। হায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে। ও জীবন রে, জীবন রে, ও জীবন রে। সে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা, হারাই যখন প্রাণের পিয়ারে। একটা মনে এত ব্যথা যায় ভিজে যায় চোখের পাতা, জুড়বে কি আর ভাঙা হিয়ারে। হায় যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে, সইবে গিয়া একাই ব্যথা রে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে ভাই। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হায় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি দিশে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকের ব্যথা দাগে লেখো এ কোন কাহিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। নারে 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 না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। বাণী কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না।
একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। করলে খেলা, দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। ও যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো। সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। ও দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। আজও এই স্বপ্ন আশা পেতে চাই ভালোবাসা, তবু হয় তোমায় হারালাম। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো। সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম।
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। ও যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। যদি কাল হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। ও দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। আজও এই স্বপ্ন আশা, পেতে চাই ভালোবাসা, তবু হয় তোমায় হারালাম। সুখে থেকো। বন্টন কি? সরবরাহ শিকলের সরবরাহকারী স্তর থেকে ভোক্তা স্তর পর্যন্ত পণ্য বা সেবা সামগ্রী পৌঁছানোর প্রক্রিয়াকে বন্টন বলে। সাধারণত বন্টন বলতে বোঝায় কোনো দ্রব্য বা উপাদান কোনো দল বা গোষ্ঠীর কাছে সমানুপাতে ভাগ করে দেওয়া। কিন্তু ব্যবসা বন্টন বলতে বোঝায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী তার সম্ভাব্য ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো সম্পর্কিত কার্যাবলী। বন্টন নেটওয়ার্ক ডিজাইন বলতে পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীর নিকট কীভাবে পৌঁছাবে তার একটি নকশাকরণকে বোঝায়। বন্টন নেটওয়ার্ক ডিজাইনের মাধ্যমে জানা যায় উৎপাদিত পণ্য সামগ্রী কী কী চ্যানেল ব্যবহার করে বা কেমন বন্টন প্রণালী ব্যবহার করে প্রকৃত ভোক্তাদের নিকট পৌঁছাবে। এতে করে প্রতিষ্ঠান সহজে ভোক্তাদের নিকট পণ্য বা সেবা পৌঁছে দিতে পারে। তার ডিজাইন করা থাকায় বন্টন প্রণালী ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্যবসায়িক ঝুঁকি কী? প্রযুক্তিগত পরিবর্তন, প্রতিযোগিতামূলক বাজার, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক পরিবর্তন, ভোক্তার চাহিদা, রুচি ও অভ্যাসের পরিবর্তন, অভ্যন্তরীণ উপাদান ইত্যাদি উপাদান দ্বারা সৃষ্ট ঝুঁকির মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে ওই ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। প্রাকৃতিক ঝুঁকি, প্রাকৃতিক কারণে যে সকল ঝুঁকির সম্ভাবনা থাকে তাকে প্রাকৃতিক ঝুঁকি বলা হয়। প্রাকৃতিক ঝুঁকির উৎসগুলো হলো ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, সাইক্লোন, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি।
সিদ্ধান্ত বৃক্ষ বিশ্লেষণের পদ্ধতির সারসংক্ষেপ লেখ। সিদ্ধান্ত বৃক্ষ হচ্ছে একটি গ্রাফিক্স ডিভাইস যা ব্যবহার করে অনিশ্চয়তার অধীনে সিদ্ধান্ত সমূহকে মূল্যায়ন করা যায়। সিদ্ধান্ত বৃক্ষ বিশ্লেষণ পদ্ধতিকে নিম্নোক্তভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা যায়। প্রতিটি সময়কাল চিহ্নিত করা এবং সময়ের কি সংখ্যা যার মাধ্যমে সিদ্ধান্ত মূল্যায়ন হবে। উপাদানসমূহ চিহ্নিত করতে হবে এবং এগুলো ওঠানামা পরবর্তী কি সমূহটা বিবেচনা করতে হবে। মূল্য নির্ধারণ ও মিতব্যয়ী উৎপাদন মাত্রা। অধিকাংশ সাপ্লাই চেইন কার্যক্রম মিতব্যয়িতার মাত্রা প্রদর্শন করে। কার্যক্রমের আকার যত বড় হয় উৎপাদন বা কার্য সম্পাদন ব্যয় তত কম হয়। বিপরীত ক্রম খাদ্য স্তর যত বেশি হবে বা উৎপাদনের মাত্রা যত কম হবে উৎপাদন ব্যয় তত বেশি হবে। স্বাভাবিক উৎপাদন বা কার্যক্রম ব্যয় বৃদ্ধি পেলে পণ্যের বা সেবার মূল্য বৃদ্ধি পাবে। মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা কার্য মাত্রা কম মূল্য নির্ধারণ করা যায়। প্রতিটি নিম্ন মূল্য নির্ধারণ বনাম উচ্চ নিম্ন মূল্য নির্ধারণ। কোনো প্রতিষ্ঠান পণ্যের মূল্য স্থির রাখার জন্য প্রতিদিন নিম্ন মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করে। প্রতিষ্ঠানটি প্রতিদিন নিম্ন মূল্য কৌশল নিশ্চিত করার জন্য কোনো ধরনের ছাড় প্রদান করে না। অপরদিকে কোনো একটি প্রতিষ্ঠান উচ্চ নিম্ন মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করে এবং প্রতিনিয়ত ছাড় ব্যবহার করে। প্রথম পদ্ধতি পণ্যের চাহিদা মোটামুটি স্থির থাকে, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে পণ্যের চাহিদা ব্যাপকভাবে ওঠানামা করে। উল্লেখিত দুই ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি ভিন্ন ভিন্ন চাহিদা স্থাপন করে। কাজেই সাপ্লাই চেইনকে চাহিদার বিষয় বিবেচনা করে মূল্য নির্ধারণ পদ্ধতি নির্বাচন করতে হয়। নেটওয়ার্ক ডিজাইন তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। আপাতদৃষ্টিতে নেটওয়ার্ক ডিজাইনের কৌশল ও প্রকৃতি থেকে মনে হতে পারে যে নেটওয়ার্ক ডিজাইন তথ্য প্রযুক্তি ব্যবহার মূল্যবান কিছু নয়, কিন্তু প্রকৃতপক্ষে একটি সঠিক ও কাম্য নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে নেটওয়ার্ক ডিজাইনের তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করা হলো। উচ্চ মানসম্পন্ন সমাধান। একটি আইটি পদ্ধতি উচ্চ কার্য সম্পাদনের কাম্য প্রযুক্তি সমূহ ধারণ করে, যার মাধ্যমে যৌক্তিক সময় সীমার মধ্যে বৃহৎ সমস্যাগুলোর অতি উচ্চ মানসম্পন্ন সমাধান করা যায়। সময় সাশ্রয়। একটি উত্তম নেটওয়ার্ক ডিজাইনের আইটি পদ্ধতি নেটওয়ার্ক ডিজাইনের বৃহৎ সমস্যাগুলোকে সাধারণ উদ্দেশ্যে বস্তু যেমন এক্সেল ব্যবহারের মাধ্যমে সহজসাধ্য করা যায়। এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে একটি বৃহৎ সরবরাহশীল নেটওয়ার্কের প্রকৃত বর্ণনা পাওয়া যায়, যার ফলে এক্ষেত্রে সময় অনেক সাশ্রয় হয়। সহজ পরিকল্পনা প্রণয়ন। নেটওয়ার্ক ডিজাইনের প্রয়োগসমূহ এমনভাবে গঠন করা হয় যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সহজ পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকরী সফটওয়্যার ব্যবহার করতে পারে। উপাত্ত উৎস সহ ইন্টারফেসিং এর সহজসাধ্যতা একটি নেটওয়ার্ক ডিজাইন মডেল তৈরি ও সমাধান করার গতি বাড়িয়ে দেয়। খরচ ব্যয় হ্রাস। এক উত্তম নেটওয়ার্ক ডিজাইনের ব্যবহার দ্বারা ভাইরাস বিশ্লেষণ করা যায়। বিভিন্ন দৃশ্যপট থেকে নেটওয়ার্ক ডিজাইন মূল্যায়ন করার সামর্থ্য একজন ডিজাইনকারীর নিকট একটি শক্তিশালী হাতিয়ার। একজন নেটওয়ার্ক ডিজাইনার অধিক যথোপযোগ্য ডিজাইন নির্বাচন করতে পারে যা খরচ হ্রাস করবে।
সোর্সিংয়ের ভূমিকা। সোর্সিং হচ্ছে পণ্য বা সেবা ক্রয় বা উৎপাদনের উৎস। সাপ্লাই চেইনের সোর্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা আউটসোর্সিং ব্যবহার করলে সাপ্লাই চেইনের অবকাঠামো যেমন হবে, আউটসোর্সিং ব্যবহার না করলে তা থেকে ভিন্নতর হবে। ব্যবস্থাপককে প্রথমে স্থির করতে হবে কোন কোন কাজগুলো আউটসোর্সিংয়ে সম্পাদন করা হবে এবং কোন কোন কাজগুলো ইন হাউস এ সম্পাদন করা হবে। আবার যদি আউটসোর্সিং ব্যবহার করা হয় তবে একটি মাত্র সোর্স ব্যবহার করতে হবে নাকি অনেকগুলো সোর্স ব্যবহার করা হবে, তাও ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি পোর্টফোলিওর সোর্স ব্যবহার করা হয় তবে প্রতিটি সোর্সের ভূমিকা পরিষ্কার থাকা উচিত। পরবর্তীতে ব্যবস্থাপককে বিভিন্ন সহকারীগণ নির্বাচন ও তাদের সাথে চুক্তি সম্পাদন করতে হয়। এই চুক্তি সহকারীদের ভূমিকা নির্দিষ্ট করে। চুক্তি এমনভাবে এক স্তর থেকে অন্য স্তরের চেইনে নগদতা অর্জন করা যায় এবং এক স্তর থেকে অন্য স্তরে একটি বিভ্রাট কমানো যায়। চুক্তি সম্পাদনের পর পণ্য ও সেবা সংগ্রহ প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। এমনভাবে সংগ্রহ প্রক্রিয়া কাঠামো নির্ধারণ করেছে যার কারণে মজুত গ্রহণের নীতিসমূহ আলোচনা করো। যে কোনো কারবার প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে চূড়ান্ত আর্থিক অবস্থা জানার জন্য বিভিন্ন প্রকার আয় বিবরণী ও আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এই আয় বিবরণী বা আর্থিক বিবরণীতে মজুত বা মজুত পণ্য যথেষ্ট প্রভাব বিস্তার করে। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো। মালিকানাধীন পণ্য। যে কোনো কারবার প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে মালিকের ক্রয়কৃত পণ্য বা নিজের অধীনে পণ্য দ্রব্যকে আর্থিক বিবরণীতে যথার্থভাবে উপস্থাপন করতে হবে। মিতব্যয়ী ফরমাসের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। মিতব্যয়ী ফরমাসের পরিমাণ নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। মিতব্যয়ী ফরমাস পরিমাণ নির্ধারণ। মিতব্যয়ী ফরমাস পরিমাণ বলতে এমন পরিমাপ মানের ফরমাস পরিমাণকে বোঝায় যাতে বার্ষিক ফরমাস ব্যয় ও বহন ব্যয়ের সমষ্টি সবচেয়ে কম থাকে। অন্যভাবে বলা যায় যে পরিমাণ মাল একসঙ্গে সংগ্রহ করা হলে বার্ষিক মোট ব্যয় ন্যূনতম পর্যায়ে থাকে, তাকে মিতব্যয়ী ফরমাস পরিমাণ বলা হয়। মিতব্যয়ী ফরমাস পরিমাণ নির্ণয় করার জন্য নিম্নোক্ত তিনটি পদ্ধতি ব্যবহার করা যায়: পরীক্ষা ও ভুল সংশোধন পদ্ধতি, সূত্র পদ্ধতি ও লিখিত পদ্ধতি। এমআরও মজুদের প্রকারভেদ। এমআরও মজুদের প্রকারভেদ আলোচনা করা হলো। এমআরও পদ্ধতিতে শ্রেণীবিভাগ উল্লেখ করা হলো। নিজে কোনো প্রতিষ্ঠান বা যে সকল মজুদ পণ্য সকল পণ্য অধিকাংশ রক্ষণাবেক্ষণ মেরামত হয়েছিল জটিল বিষয় সংকলন বিষয় যেমন একটা কথা কই, রাগ করতে পারেন, ভুরু কুচলাতে পারেন, কিন্তু বাইরে গভীর কথা বাসি হলেও ছোটবেলায় করেছে মানি ইজ দ্য রুট অফ অল ইভেল।
এই ছোট্ট বয়স থেকে মানির প্রতি এমন নেগেটিভ বৃদ্ধি মাথায় ঢুকাই দিছে যে টাকা পয়সা মানেই পাপ। আর বুঝা না বুঝা আমরা সেটার উপরে বিশ্বাস করে আছি। আশেপাশে দেখেন না, টাকা নাই চিৎকারের জন্য হাক, দেখেন না টাকা নাই ভালো পড়াশোনার সুযোগ নেই, দেখেন না টাকা নাই মাথা গোছার ব্যবস্থা নাই। অনেকে এমন ছাত্র আছেন বা নতুন চাকরিতে ঢুকছেন, চোখে রঙিন চশমা, আর একটু বয়স হোক, বউ বাচ্চা সংসার হোক, চারপাশ হোক, আলহামদুলিল্লাহ, বুঝবেন টাকার অভাবে অসহায়ত্ব কারে পায়। হাত পাততে কি যে লজ্জা, সে ব্যাংক থেকে হোক বা বন্ধু বা বাবা মা। আশ্চর্য এইভাবে বা হয়ে কি বুঝুন বুঝুন সমস্ত জিনিস পড়ার স্কুলে কলেজে, কিন্তু পার্সোনাল ফিনান্স মানি ম্যানেজমেন্ট এর মতো লাইফ স্কিল এর শেখায় না। আশ্চর্য আশ্চর্য ভাই, আজ থেকে যত কামাই করেন না কেন টাকা জমা নিয়ে শুরু করেন। আজকে একটা মাটির ব্যাংক জোগাড় করেন, কালকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। টাকা আছে তো পায়ের নিচে মাটি আছে, টাকা নাই তো শূন্য, লজ্জা, হাহাকার। আমার কথা রসকসীন ভাইরে, শুনতে খারাপ লাগবে, তাও কই ইংরেজিতে কয় লাইফ বিলো ইয়োর মিন্স, নরে ভাই, লাইফ বিলো ছিল ফকিরের মতো চলেন ভাই। পাঠাও উবার এফোর্ড করতে পারলেও পাবলিক বাসে চলেন, রিক্সার বদলে হাঁটা শুরু করেন, বেতন 30,000 টাকা। এই মানুষটারে নিয়ে একদিন বার্গার কোক খাইলে 1,000 টাকা, মানে 1 ঘন্টা হালকা খানা দানার জন্য পুরো একদিন চাকরি করতে হবে, বুঝছেন? এমনি সপ্তাহে একদিন খাইলে মাসের পুরো 4 দিন হাড় ভাঙা খাটুনি, কিন্তু কিন্তু খতম। দিনে 3টে সিগারেট মানে মাসে 90টা, মানে 1,000 টাকা। সিনেপ্টিক্স দূরে ছিল মানে 1,000 টাকা। একলা দেখলে অতিরিক্ত জামা কাপড় জুতা 2,000 টাকা। আশ্চর্য, আরও 4 দিনের মানসিক পরিশ্রম করলাম। নিজের বাচ্চা 3 দিন হাসপাতালে থাকার মতো মোবিল 30,000 টাকা, কিন্তু তাও 3 মাসেই উড়াই দিতেছেন। ভবিষ্যতে শিক্ষার খরচ সম্বন্ধে কোনো ধারণা রাখেন ভাই? বা সামাজিকতা অন্যান্য ইমার্জেন্সি কি? তাহলে প্রতিদিন 50 টাকা আর যত খুচরা পয়সা ভাঙতে আছে তা মাটির ব্যাংকে রাখেন। আয়ের অন্তত 20% আপনার অফিসে কইবেন কাইটা রাখতে ভাই। আয় মিনিমাম 20%। ঈদের স্যালামি, বোনাস, টিএ, ডিএ টাইপ যত এক্সট্রা কামাই আছে সব একটা স্পেশাল অ্যামাউন্টে রাখবেন, যার চেক বই ব্যাংকে থেকে উঠাইবেন। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন যতটুকু সম্ভব। নতুন জামা কাপড়, মুখের ঘষা মাজা, পারফিউম ইত্যাদি একদম শূন্য কোঠায় নিয়ে আসেন। দরকার হইলে টারজান হইয়া যান। এটা আবার বেশি হইয়া গেল, কিন্তু বুঝছেন নিশ্চয়ই কী কইছি। মাসিক বেতনের 3 গুণ ক্যাশ রাখে নিজের কাছে। এটা বেকার ভাতা। চাকরি চলে গেলে একটা চাকরি পাইতে মোটামুটি 3 মাস লাগতে পারে। ইমার্জেন্সি হাসপাতাল খরচ 2 লাখ টাকা জমা করে রাখেন নিজের কাছে, যতই কষ্ট হোক ভাই, অসহায় হয়ে না। ক্রেডিট কার্ড হাহাকার, পাপ মহাপাপ, যতই ফ্রি খাবারের লোক দেখা, খবরদার ভাই দূরে থাকে। ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্ট, ভালো জমি কেনা, দরকার হলে কয়েকজন মিলে ইনভেস্ট করেন। শেয়ার মার্কেটে 2,000% না বুঝলে দূরে থাকেন। পঞ্চি স্ক্যাম টাইপ লোকজন থেকে দূরে থাকুন। অনেক অনেক ইনভেস্টমেন্ট স্কিম আছে ভাই, খোঁজ লাগান। কেউ ধার চাইলে দান কইরা দেন, কিন্তু ধার না, বা ধার দিলে কিছু পার্সেন্ট চিন্তা করে ওইটা ধার দিবেন। ভুটানে দেখানি বন্ধ করেন। আইফোন 11 কিনা যাদের আজ বস সাজতে চাইতেছেন, হাসপাতালে বিল তারা দিতে আসবে না ভাই। স্টপ ইটিং, বাট জাস্ট স্টপ আনলেস ইট ইজ রাস্তার দোকানের চা। ব্যবসা করেন বা যাই করেন, নিজের সব কিছু ঢাইলা দিয়েন না। এমনভাবে টাকা খাটাইতে যাদের লসটা সহ্য করতে পারেন। পড়াশোনা করেন, সব কিছু জানেন, ক্যারিয়ার করেন, নেটওয়ার্ক বাড়ান, পিস মেক মানি। লোকজন কিপটা বলে এনজয় দ্যাট, সর্বোপরি বি ভেরি পোডেন্ট উইথ সাসপেন্ডিং মানি। সাবধান সাবধান সাবধান। আর হ্যাঁ, 2 নম্বরই করে টাকা কামাবেন, অ্যাক্সিডেন্ট হইয়া চইলে যাবে বললাম ভাই। আর দান করবেন, চোখ বুঝে দান করবেন। এটা এই ভবিষ্যতের রক্ষা কবচ। আমার টাকার দরকার নাই, আমি টাকার জন্য কাজ করি না, এগুলো গান্ধাজির বইয়ের কথা। You are not and cannot be Gandhi to you. Earn money not for yourself but for the face that depend on you. Be responsible for them. At the end of the day, you live for other. Happy saving. এটি খুব কঠিন, বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু জীবনে স্বাদ তো আরো বেশি কঠিন হয়। আপনার মাথায় সামনে দুটো চোখ আছে, এটা দিয়ে একটা লিমিটেড ডিস্টেন্স সব পর্যন্ত সব কিছু দেখতে পান। এই চোখ পরিষ্কার রাখতে হয়, যত্ন আত্তি করতে হয়, সূর্যের আলোতে কালো চশমা পরতে হয়, বুড়ো হইলে অপারেশন করতে হয়। বেশ হাই মেনটেন একটা জিনিস। কিন্তু আপনার আপনার আরেকটা চোখ আছে, যার যত্ন আত্মি লাগে না, কালো চশমা পাওয়ার ক্লাস। কারণ এই চোখের পাওয়ার অপরিসীম। এই চোখের
যে মহত্ব আর মন্তব্য তার 99% লোকজন জানেই না, কার্কিজ জানে না। তাহলে নিউটন, আইনস্টাইন, শেক্সপিয়ার, গেটস, দ্য ভিঞ্চির ভিড়ে দুনিয়া বা ফেলায় অসম্ভব হইতো। তা আপনার এই চোখ জোড়া কি করে? কিচ্ছু না তেমন, খালি আপনার ভবিষ্যতে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। আপনি 10 বছর পরে চাঁদে পা রাখবেন, নোবেল পাইবেন না, বিশাল কোনো কিছু আবিষ্কার করে সবাই তাক লাগিয়ে দিবেন, তা আপনার জানান দেয় আগে ভাগে। আপনি পার্সোনাল ফরচুন টেলারের মতো। আর একটা মিথ্যা কয় না, সত্যি জানান দেয়। কিন্তু সমস্যা হলো আমরা জানি না এটা আমাদের মধ্যে আছে, আর জানবো এর ব্যবহার সম্বন্ধে আইডিয়া নেই। তাহলে ভাইরে কেমনি কি বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইতেছেন, যে কোনো পরীক্ষায় ফার্স্ট হইতে চান, কোনো ভালো বিজনেস বা কঠিন আবিষ্কার, এক্সিলেন্ট ক্যারিয়ার, মানি, নলেজ, সিক্স প্যাক অ্যাপস, এনিথিং ইউ ওয়ান্ট, জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড ভিজুয়ালাইজ। চোখ বন্ধ করেন আর কল্পনা করেন এমআইটি এর ল্যাবে কাজ করতে হবে নোবেল প্রাইজ উইনার প্রফেসরদের সাথে। কল্পনা করেন একটা ফিট খাপ খোলা তলালের মার্কার শৈল। কল্পনা করেন কীভাবে আপনি প্লেনের ফার্স্ট ক্লাস সিঙ্গাপুর থেকে জার্মানি যাইতেছেন সিএনএন এর ইন্টারভিউ দিতে। কল্পনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামে আপনি কিনোট স্পিকার। কল্পনা করেন আপনি টেক্সটফুল রেজাল্ট চিফ প্রোডাক্ট ডিরেক্টর। কল্পনা করেন আপনি নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট বা ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল দ্য স্টোন পাওয়ার অ্যান্ড লিমিটেডস। জীবিত বরান্বিত হার্ট রেট মনিটর খেয়াল রাখছেন না, দেখছেন হাসপাতাল না হইলেও সিনেমায় ওদের নাকে বুকের মধ্যে মেশিন লাগাইয়া হইলে দেখে গ্রাফ উপর নিচ মানে জীবন আছে। আর ট্যানজেন্সি সেনা হলে কিছুক্ষণ পর স্ক্রাফ সরল রেখা মানে শেষ। গ্রাফ উপর নিচ মানেই বেঁচে আছে, আর সরল রেখা মানে ইতিহাস। বক্তব্য বলছেন জীবনে ডাইরেক্ট চোখের সামনে দেখেও কি বোঝেন না, দিস ইজ ফর হোয়াট লাইফ ইজ মিনস টু বি। জীবন এরামই একবার কথা। একবার উপরে আলো অর্থদীপ্ত আনন্দ, পাশ মজা, হাসি খুশি, লটারি, স্বাস্থ্যের চাকরি। অনেকবার নিচে অন্ধকার, অভাব, দারিদ্র, কষ্ট, দুঃখ, কান্না, অসুস্থ দেহকার, বৃষ্টি পরে রোদ, ঝড়ের পর ঠান্ডা, শীতের পর গরম, অমাবস্যার পরে পূর্ণিমা, ন্যাচারাল অর্ডার অফ বিং ইজ আর লাইফ এক্সপিরিয়েন্স। নিচে আসি শেখার জন্য, নিজেদের উপরে উঠতে তৈরি করার জন্য, ট্রেনিংয়ের মতো, আর উপরে উঠে তার ফল ভোগ করার জন্য। রোলার কাপ পোস্টার আর টিম সমান স্কেটিং। অনেক পইরাও ফেল চান্স হয় না, ধরো ফরগেট ইট। অন্য ছায়া গেছে ভালো তো, এখন রোস্ট নেন পাড়ার থেকে, বিজনেস লস, পার্টনার চোরামি করছে, বিটম্যান ব্রিথ, অন্যের ভুলে নিজের বিপদ, জাস্ট হ্যাং ফর এ ওয়েল। এই সময়গুলো হইতেছে ট্রাইং টাইম, টেস্টিং টাইম, টাইম অফ ইন্ডিওর। ছোটবেলায় গুলতি স্টিং শট খেলেছেন না, রাবার টাইমে পিছে আনতে হয়, তারপর সাইডে দিলেই গুলি। সামনের দিকে রাবার যত পিছে টানবেন তত বেশি শক্তি জমা হবে, আর গুলি তত বেশি সামনে যাবে। মানে কি বুঝছেন? যত নিচে যাইবেন তত পিছিয়ে যাইবেন, তত বেশি শক্তি সামনে যাইবার। ওই যে কথা বলে না, ভোরের আগে রাতের সবচেয়ে নিকট কালো অন্ধকার। এটা বোঝার জন্যই ম্যাচুরিটি দরকার, দরকার বুদ্ধি, দরকার মাথায়। বিপদে পড়লে মরবেন, আত্মহত্যা করবেন, ধর্মীয় গাদার বাচ্চারা করে এগুলো জীবন।
ভাই কাউরে যখন জিগায় আপনার কোন জিনিসটা আপনি বদলাইতে চান আর কিভাবে তা করতে চান, তখন সবাই কয় আমার পড়াশোনা বাড়াইতে চাই, ধৈর্য বাড়াতে চাই এবং ভাষা শিখতে চাই। কিন্তু বাকি কিভাবে তা করতে চান এ ব্যাপারে কেউ কইতে পারে না। তাহলে কি দাঁড়ালো, আমরা সবাই কি চাই তা মোটামুটি জানি, কিন্তু কেন তা করতে পাইতে চাই এবং কিভাবে তা করতে পাইতে পারি তা জানি না, বা তা নিয়ে চিন্তা করি না। চলেন হালকা তা শেখার চেষ্টা করি। এটা করতে নিজের তিনটি প্রশ্ন করবেন। হট কি, এটার ভিতর এটার উত্তর কিন্তু ইতিমধ্যেই জানেন। কি করতে চান, পাইতে চান, 93% কাজ কিন্তু শেষ। কংগ্রাচুলেশন। সো হট তাতে কি, ভাষা শিখতে চান, বেশি বই পড়তে চান, ভালো, কিন্তু কেন, এটা আপনার কি দিবে, এটা আপনি কেন করবেন, এর উপকার কি, আপনি কি আসলে এটা দরকার কেন আপনার দিয়ে, এটা সম্ভব কেন, আপনি তা উসাইন বোল্ট হইতে চান, এবারে শিখতে চান, কিন্তু এই বয়সে এই ভাঙ্গা হাত পা আর ওজন নিয়ে খামাখা ভাইরাল হইবার জন্য যান খাওয়ানো দরকার আছে কিনা, মানে যা পাইতে চান তার আসল সঠিক যুক্তি আছে কিনা। সবাই কইতেছে বইলাই আমরা করবো কিনা, এটা হওয়া দরকার। থিঙ্ক উইথ ইউর হেড, নট উইথ ইউর হেড। হট ওয়াও। এখন কি করবেন, উপরে দুইটা প্রশ্নের উত্তর পাইছেন, ভালো, এবার শেষ ধাপ, এখন কি করবেন, কিভাবে করবেন। আপনি যা করতে চান দুনিয়ার অনেক বস পাবলিক নিশ্চয়ই তা আগেই করে হয়ে গেছে। এখন এরম কয়েকজন গুরুরে খুঁজে বাইর করেন, এটা বস অফ দ্য বস, দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী লোকজন, যেমন ইনভেস্টমেন্টের জন্য ওয়ারেন বাফেট, বা স্টার্টের জন্য ইভেন ইনোভেট আইডিয়ার জন্য ইলন মাস্ক, তাদের সম্বন্ধে বই পড়েন, বায়োগ্রাফিক ঘাটেন, টুইটারে ফলো করেন ইত্যাদি। এরপর দেশের মধ্যে বা আশেপাশে ওই ফিল্ডে যারা ভালো করছে বা করতেছে তাদের বাইর করেন, তাদের সম্বন্ধে যেমন ইনভেস্টমেন্টের জন্য ওয়ারেন বাফেট, স্টার্ট বা আশেপাশে ওই ফিল্ডে যারা ভালো করছে বা করতেছে তাদের বাইরে করেন, তাদের সম্মতি করেন বা নেটওয়ার্ক করেন, শুরু বা গুরু বানান তাদের। এখন এই ব্যাপারে যদি কোনো বই থাকে তা পড়তে পারেন, ম্যাগাজিন থাকলে তা সাবস্ক্রাইব করেন, ইন্টারনেটে ঘাটেন, আর কোনো ট্রেনিং ওয়ার্কশপ সবাইতে জয়েন করেন, পারলে ডিপ্লোমা করেন। আর হ্যাঁ, লিখতে থাকেন, ঘুম চমক হইলেও লিখতে থাকেন, আর্টিকেল পোস্ট কে কী করলেও কোনো অসুবিধা নেই, যা পারেন তা। শেষ স্টেপ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তাদের ফলোইং করাচ্ছে আর ভালো কিছু নয় শেখা। আগে দেখছেন অন্য সবাই কীভাবে করেন, এখন আপনি নিজে তা আরও সহজে, আরও ইনফ্লুয়েন্ট করার চেষ্টা করেন। মুদ্রা কথা শুধু কি পাইতে চান বা হইতে চান তা জানা মাত্র 93%, আর বাকি 66% নিজের ইচ্ছা আর কঠিন চেষ্টা। এটার জন্য প্ল্যান দরকার। শুধু শুধু স্বপ্ন দেখতে সবাই পারে, কিন্তু ঘাম ঝরানো লোকজনের বাঁকা হাসি আর খোঁচা মারা কথা ইগনোর করতে পারেনি 1% মানুষ। আপনি কি নেভার পারসন, নাকি সেই নেভার গিভিং আপ 1% ইউ ডিসাইড। মাল্টিপল চয়েস কোর্সিং, আমাকে অনেক পরীক্ষায় আইবিএ ব্যাংক এদিন মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে থাকে, অনেক সময় এতে অনেক নেগেটিভ মার্কিং। কীভাবে এসব এমসিকিউ উত্তর দেওয়া যায়, মনে রাখবে এমসিকিউ পরীক্ষার প্রথম আর প্রধান শত্রু হচ্ছে সময়। সময় যদি অপরন্ত থাকতো তাহলে এতে পাশ করতে সম্ভবত সবাই। টাইম ইজ দ্য মেজর ডিটারমিনেশন বিটুইন সাকসেস এন্ড ফেলিওর, সো ইউ হ্যাভ টু বিট টাইম। তাহলে কী করা যায়, পুরো সিলেবাস অন্তত একবার বলার কথা, বলার আর প্রয়োজন নেই, এটা সবাই জানে। পরীক্ষার সময় যদি 60 মিনিট আর প্রশ্ন থাকে 60টা, তার মানে প্রশ্ন প্রতি 1 মিনিট না, মানে ভুল, প্রশ্ন প্রতি রাখতে হবে 45 সেকেন্ড, 3 থেকে 4 বার, এর বেশি না। কারণ কিছু কিছু বিটকেল টাইপ প্রশ্ন থাকলেও ব্রেন ফ্রিজ হয়ে যায়, সেজন্য এই নিয়ম। যে প্রশ্ন 2বার চেষ্টায় পাওয়া যাচ্ছে না, জাস্ট লিভ দ্যাট অ্যান্ড গো ফর দ্য নেক্সট ইজ পসিবল। এটা অনেক অনলাইন পরীক্ষায় সম্ভব হয় না। এভাবে যেগুলো পারা যায় সবগুলো উত্তর দেওয়ার পর আগে যেগুলো উত্তর দেওয়া হয়নি সেখানে ফেরত যান, এগুলো উত্তর দেওয়ার জন্য সুন্দর হওয়া দরকার। এটা কি এমসিকিউ 5টা চয়েসের মধ্যে দেখা যায় 2টা চয়েস একদম উল্টো পাল্টা থাকে, এগুলো বাদ দিয়ে 3টে চয়েস, মানে যদি
ভাই জীবনে অনেক কিছুই করছেন, কিন্তু এটা কয়টা প্রফেশনাল একাডেমিক আর পার্সোনাল জীবনে কাজে লাগাইছেন তা ভালো করেই জানেন। আমার মতে একটা সাবজেক্ট আছে, তা শুধু একাডেমিক জীবনে না, প্রফেশনাল আর ব্যক্তিগত জীবনে কি যে কাজে লাগে তা না ঠেকলে বুঝবেন না। সময় থাকতে বাইরে সাবধান, তা কি হয়েছে এটা মেনে নেবেন। ওই লোকরে তাই ভাইবেন না, পয়সা দিয়ে রাখতেন সে বুঝাই দেওয়া। কঠিন এক সাইড। এর আগে ডিসেম্বর 2017-তে আমি ছিলাম, যেখানে মিলিয়ন মিলিয়ন পেপার আছে, আর অনেকগুলো ফ্রি ডাউনলোড করা যায়। এটা ছিল সময়। লেকিন বাইরে যায় দিন ভালো, আসে দিন আরও ভালো। এখন একটা বিরাট খুবই সন্ধান দিয়ে আজকে এটা মনে করেন রিচার্জ পেপার কে মানবে, তো হাঁটবে থেকে শুরু করে লেখা হয় 8 লাখ জানুয়ারি